আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যে সংকট চলমান সেই সংকটে মধ্যপ্রাচ্যের ইরান তার যেই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছে। এই বিষয়টা আপনারা সবাই অলরেডি জানি। এখন এই উপলক্ষে সেখানে খামেনি হত্যার যেই শোক সেই শোকের জন্য ইরান ৪০ দিনের যে শোক সেটা ঘোষণা করেছে। এখন ইরান এই শোকের ভিতরে আছে। এখন এই শোকের ভিতরে আমরা ইরানের যে সমস্ত সামনে করণীয় বা যে সমস্ত বিষয়গুলো করতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেখানে মার্কিন সৈন্য নিহত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ইরান হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়ে রাখতে পারবে কিনা এর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন গত 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যৌথ যে অভিযান পরিচালনা করে ইরানের বিরুদ্ধে বা ইরানে, সেখানে তারা প্রথমেই তাদের নির্দিষ্ট যে টার্গেটে হামলা করে সেই টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের উচ্চ পর্যায়ের যে সমস্ত যেই কর্মকর্তাগণ রয়েছেন, উচ্চ পর্যায়ের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিগণ রয়েছেন তাদেরকে লক্ষ্য করে। এখানে আপনারা জানেন গত 28শে ফেব্রুয়ারি যে রাত্রে 27শে ফেব্রুয়ারি দিবাগত রাত্রে যে ইরানের যেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিষদের বা তার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে, সামরিক ব্যক্তিদেরকে নিয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠক ছিল ইমাম খোমেনির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল টার্গেট করে সেখানে হামলা করে। এখানে ভাষ্য রয়েছে যে ইমাম খোমেনিকে ইরানের যে সমস্ত নিরাপত্তা বাহিনী রয়েছেন তারা আহ্বান করেছিলেন যে মাটির তলের বাংকারে বৈঠক করার জন্য, কিন্তু ইমাম খোমেনি বলেছিলেন জীবিত থাকলে বা জীবিত থাক কেন ভয় পেয়ে আমরা মাটির তলে বাংকারে বৈঠক করব না, এটা তিনি অস্বস্তি বোধ করেছিলেন। তিনি মাটির উপরেই বসে বৈঠক করবেন এরকম তার নিজের কাছে একটা সাহসিক যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তিনি মাটির উপরেই তার নিজ কার্যালয়ে বসেই কিন্তু হামলা এই যে বৈঠক পরিচালনা করছেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে ওই যে অপারেশন এপিক ফিউরি বা ইসরায়েলের যে অপারেশন লায়ন রেডস, এই যে তাদের যে বৈঠক সে তাদের যেই হামলা বা তাদের যে অভিযান সে অভিযান পরিচালনা করে। প্রাথমিক পর্যায়ে তারা নিশ্চিত ছিল না যে এখানে ইমাম খোমেনি মারা গিয়েছে কিনা। পরবর্তীতে আসলে দেখা গেল যে ইমাম খোমেনি মারা গেছে। কিন্তু এই জন্য ইসরায়েল বা আমেরিকা তারা নিশ্চিত হতে না পারলেও ইরানের যে আইআরজিসি রয়েছে বা ইসলামিকের আপনার যে আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড, সেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্যরা বা তারা অবশ্যই জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে তাদের নেতা আর নেই। তাই তারা আর কাল বিলম্ব না করে তারা কিন্তু পাল্টা হামলা শুরু করেছে, সম্ভবত আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে। এটা আমরা সবাই জানি। আর তার যে হামলার গতি প্রকৃতি বা তার যেই আপনার যেভাবে তিনি একের পর এক হামলা করতেছিলেন এই সমস্ত বিষয়গুলো যখন আমরা দেখেছি তখনই আমরা লাইভে বা বিভিন্ন ভিডিওতে বলতে চেষ্টা করেছি যে আসলে ইমাম খোমেনি আর হয়তো নেই। কেননা যেইভাবে যেই অ্যাঙ্গেলে হামলা পরিচালনা করতেছে আইআরজিসি, এটা আসলে যদি বেঁচে থাকতো তাহলে বা মারাত্মক কোনো অঘটন না ঘটলে এরকম হামলা পরিচালনা করতো না, এরকম কথা কিন্তু আমরা বলেছি। যাই হোক, অবশেষে দেখা গেল যে আপনার এক গতকালকে নিশ্চিত হয়ে গেছে যে ইমাম খোমেনি মারা গেছে। এই বিষয়টা গতকালকে রাতে হ্যাঁ, এই যে আপনার এটা নিশ্চিত হয়েছে। এখন এই যে এই হামলা, পাল্টা হামলা চলমান, এই হামলাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে প্রায় 2200 টার্গেট বা 2200টি হামলা 2200টি হামলা ইরানের লক্ষ্যবস্তুতে করেছে। আর ইরানও এদিকে বসেনি। ইরানও তার যে একক শক্তি রয়েছে সেই একক শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো মধ্যপ্রাচ্য আছে সেই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রায় 1100টি হামলা পরিচালনা করেছে। 1100+ হামলা পরিচালনা করেছে। এতে অধিকাংশ জায়গায় সে সফল হয়েছে, আবার কোনো জায়গায় তার যেই ব্যালিস্টিক মিসাইলগুলো সে নিক্ষেপ করেছে সেই সমস্ত মিসাইলগুলো অনেকটা আপনার ইসরায়েল ঠেকিয়ে দিতে পেরেছে। তবে কিছু জায়গায় ইসরায়েলের হামলা হয়েছে, এটা আমরা দেখেছি। তবে
এই হামলাতে বিভিন্ন জায়গায় মার্কিন সৈন্য নিহত হওয়ার খবরও রয়েছে। যে বিষয়টা সংখ্যাটা অবশ্যই এখনও নির্দিষ্ট না, তবে মার্কিন সৈন্য নিহত হয়েছে এই বিষয়টা সত্যি। বিভিন্ন আপনার ঘাঁটিতে বা বিভিন্ন এই যে অভিযান পরিচালনা করতে এসে এইভাবে বিভিন্নভাবে এখানে যে মার্কিন সৈন্য নিহত হয়েছে, এটা ইরানের একটা সাফল্য। এখন এই যে এই হামলার পরবর্তীতে ইরানের পক্ষ থেকে যেই বিষয় বলা হচ্ছে বা ইরানের যেই আহ, আপনার আইআরজিসির পক্ষ থেকে যেই বিষয়গুলো বলা হচ্ছে যে এখানে তারা এখনো কোনো মানে এই হামলা থামাবে না, কেননা তারা তাদের সর্বোচ্চ হামলা এখনো করেনি। এখন এখানে সাধারণ মানুষ বা রাজনৈতিক এখানে যে সামরিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী আসলে ইরানের তো আর হারানোর কিছু নেই। তাই ইরানের পক্ষ থেকে এখনও সর্বোচ্চ হামলাটা তাহলে কখন হবে? এখন আমরা যে হামলা দেখি এটাকে কি সর্বোচ্চ হামলা বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই ইরান যেই হামলা পরিচালনা করতেছে এটাকে সর্বোচ্চ হামলা বলা যায়। কিন্তু ইরান যেহেতু বলতেছে তাদের সর্বোচ্চ হামলাটা এখনও করেনি তারা, তাহলে সেই সর্বোচ্চ হামলাটা আর কবে করবে এটা নিয়ে আসলে আমাদের মনে প্রশ্ন। কেননা তাদের তো আর হারানোর কিছু নেই। আপনি দেখেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। তারপর আপনার সেনাবাহিনীর প্রধান তিনি নিহত হয়েছেন। তারপর ইরানের যে আইআরজিসি প্রধান তিনি নিহত হয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। মানে সর্বোচ্চ যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন ওই সমস্ত ব্যক্তিবর্গ অনেকেই নিহত হয়েছেন। সুতরাং ইরান এখন আর কিসের জন্য বসে অপেক্ষা করবে? কেননা আপনারা জানেন ইরানের যেই সিস্টেম বা ইরানের যেই এখানে কৌশল, সেই কৌশলে আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি যে গার্ড রয়েছে সেই গার্ডকে গঠন করাই হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্ষার জন্য, কোনো দেশকে রক্ষার জন্য নয়। কিন্তু এখন দেশকে রক্ষা করার জন্য কিন্তু সেনাবাহিনী রয়েছে। আর এই যে ইসলামিক রেভলিউশনারি যে গার্ড রয়েছে সেই গার্ড কিন্তু তাদের যেই ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্ষা করবে, তার যেই সমস্ত আদেশ নির্দেশগুলো আছে ওই সমস্ত আদেশ নির্দেশগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করবে। কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে তাদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ফেললো, এখন সেখানে আইআরজিসির আর তো এখানে মানে অন্য কোনো তোর কাজ নেই। এখন তারা মানে মাথার নষ্ট কোয়ালিটির হামলা করবে, এটা তো বাস্তবই। আর এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যে হামলা এখানে ইরান করতেছে, এই বিষয়টা নিয়ে আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নিন্দা জানাচ্ছে, ইরানের বিপক্ষে যাচ্ছে। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছে, সেখান থেকে তারা হুঙ্কার দিচ্ছে, ইরানকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমরা দেখেছি যে মুসলিম বিশ্বের যেই মানে অনেকেই বাংলাদেশের অনেক ব্যক্তি মুসলিম বিশ্বের নেতা হিসেবে তুরস্ককে মনে করে। তুরস্কের যেই এরদোগান আছে এরদোগানকে মানে ভালো কিছু মনে করে। এখন সেই এরদোগানের পক্ষ থেকে যেই কথা আসছে সেখানে তারা ইরানের হামলারও নিন্দা জানিয়েছে, মানে ইরান যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা করেছে সেটা নিন্দা জানিয়েছে। যাই হোক, আসলে রাজনৈতিক ব্যক্তিরা বা মধ্যপ্রাচ্য যে সমস্ত দেশগুলো ইরানের পাশে থাকার কথা সেটা কেউ ইরানের পাশে না, এটা আপনারা আমরা সবাই দেখেছি বা দেখতে পাচ্ছি। আর এরদোগানকে যতই মুসলিম বিশ্বের সুলতান বলুক, যতই যা কিছু বলেন না কেন, এরদোগানও আসলে নিজ স্বার্থের বাইরে কোনো জায়গায় যাচ্ছে না। এখন যে বিষয়টা হচ্ছে যে এখানে যে ওআইসির যে পররাষ্ট্রমন্ত্রীরা হুঙ্কার দিচ্ছে, ইরানকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে, এখন সেই জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি যেই কথা বলেছেন, আসলে আমরা উপসাগরীয় দেশগুলোতে মুসলিম বিশ্বের বা আমরা এই যে কোনো দেশে অন্য কোনো দেশে মূলত আমরা হামলা পরিচালনা করতেছি না, আমরা এই সমস্ত দেশে থাকা যে ই মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত ঘাঁটি রয়েছে আমরা ওই সমস্ত ঘাঁটিতে আঘাত করতেছি, এরকম কথা বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই কথা অনুযায়ী আমরা যদি দেখি যে তারা ঘাঁটিতে হামলা করছে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। যে ইরান যেই হামলাগুলো পরিচালনা করতেছে, বিশেষ করে আমরা আরব আমিরাতের দিকে যদি তাকান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যে সমস্ত হামলাগুলো হচ্ছে সেখানে লাক্সারিয়াস যে সমস্ত হোটেলগুলো রয়েছে, তারপর লাক্সারিয়াস যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে ওই সমস্ত স্থাপনাগুলো কিন্তু হামলা হচ্ছে। সুতরাং এটা নিয়ে এখন ওই যে আব্বাস আরাকচির কথাটাকে আসলে সঠিক মনে হয় না। আবার হয়তো এরকম হতে পারে আব্বাস আরাকচি বা ইরানের কাছে এরকম কোনো তথ্য রয়েছে যেখানে এই যে এখানে বিদেশি নাগরিক, বিদেশি কোনো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো যেই সামরিক অফিসারগণ হয়তো অবস্থান করতে পারেন, হয়তো বা সেখানে এই জন্য টার্গেট করা হয়েছে। আবার অথবা বিষয়টা এরকম হতে পারে যে আপনি যে টার্গেট করেছেন অনেক সময় মূল টার্গেটে গিয়েও হয়তো আঘাত হানে না, মানে লক্ষ্যভ্রষ্ট হয়েও বিভিন্ন জায়গায় আঘাত হানে, সেটাও হতে পারে। যুদ্ধকালীন সব কিছুই হতে পারে আসলে।
এখন যে বিষয়টা হচ্ছে এখানে যে মুসলিম দেশগুলো আসলে ইরানের পাশে দাঁড়ায়নি, সেটা তো আমরা আগের ভিডিওতেও বলেছি, এখনও বলতেছি। এখন সেই ইরান এখন কি করবে? তিনি কি তার যুদ্ধ কি কন্টিনিউ করে নিতে পারবে, নাকি তারা এই যে কোনো সমঝোতায় আসবে, সেই বিষয়ে হয়তো সামনে দেখা যাবে। কিন্তু এই যে ইরানের যদি শাসন ব্যবস্থার বর্তমানের দিকে যদি তাকে আমরা যদি ইরানের যে সুপ্রিম লিডার মারা গেছে, এখন ইরানের মানে কি সব কিছু বিশৃঙ্খল হয়ে যাবে, বিষয়টা এরকম ভাবার কারণ নাই আমার কাছে মনে হয়। কেননা আপনারা জানেন ইরানের যেই শাসন ব্যবস্থা, ইরানের যেই শাসন কাঠামো, সেই শাসন কাঠামোতে একজন ব্যক্তির উপরে এই যে ইরানের শাসন কাঠামো নির্ভর করে না। কেননা ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কেন্দ্র করে আসলে তাদের রাষ্ট্রটা পরিচালিত হতো। এখন একজন খামেনি মারা গেছে এই জন্য যে ইরানের রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র কাঠামোগুলো ভেঙে যাবে, বিষয়টা এরকম হবে না। কারণ আপনি দেখেন ইরানের যেই আপনার রাষ্ট্র কাঠামোটা রয়েছে, সেটা সাধারণ একটা একটা নীতি, তারপর হচ্ছে লিখিত একটা বিধানের উপরে বা লিখিত একটা নিয়মের উপরে প্রতিষ্ঠিত। কেননা এই যে যিনি লিডার রয়েছেন, তিনি যদি মারা যান, তিনি মারা গেলে তার স্থলাভিষিক্ত কী হবে সেটা ইরানের কীভাবে নির্ধারিত হবে সেই বিষয়টা কিন্তু বলা আছে। আপনি যদি ইরানের যে এই যে সুপ্রিম যেই লিডার, তাকে নির্বাচনের বিষয়টা যদি দেখেন, সেখানে কিন্তু এই যে ইরানের সুপ্রিম লিডার নির্বাচন করার জন্য একটা কাউন্সিল রয়েছে, কিন্তু সেই কাউন্সিলকে বলা হয় অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। তখন এই যে সুপ্রিম কাউন্সিল নির্বাচনের জন্য আহ্বান করবেন। তারা 88 জন সদস্য রয়েছে। এখন এই 88 জন সদস্যদের ভিতর থেকে এখানে প্রধান 3 জন থাকবেন। প্রধান 3 জন, একজন হচ্ছে যে ইরানের রাষ্ট্রপতি, মানে পদাধিকার বলে রাষ্ট্রপতি যিনি থাকবেন তিনি। তারপর হচ্ছে গিয়ে আপনার পদাধিকার বলে ইরানের যিনি এই যে সুপ্রিম কোর্টের প্রধান থাকবেন ইরানের, তিনি বা প্রধান বিচারপতি যেটা বলেন আর কি। তারপর আপনার ওই যে আপনার একজন ধর্মীয় নেতা, ওই যে 88 জন যে সদস্য রয়েছে, সেই সদস্যদের যিনি লিডার থাকবেন তাদের ভিতরে একজন। এই 3 জনে মিলে মূলত পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এই জন্য একটা নির্বাচন আহ্বান করবেন। হ্যাঁ, এখন এইভাবে ইরানের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন বা পরবর্তী এই যে আপনার এই যে সুপ্রিম লিডার কী হবে সেটা হয়তো নির্বাচিত হবে। কিন্তু সেই লিডার কি আসলে পশ্চিমাপন্থী কেউ হবে, নাকি যিনি এই যে আয়াতুল্লাহ আলী খামেনির মতো ছিলেন, আয়াতুল্লাহ আলী খামেনি যেভাবে তার যে একটা হাত নেয় আরেক হাত উঁচিয়ে যেভাবে তিনি পশ্চিমা বিশ্বকে যেভাবে চোখ রাঙানি দিতেন, নাকি এরকম কেউ হবে, সেটাই হয়তো দেখার বিষয়। এখন ইরান এখান থেকে কীভাবে বেঁচে বা এখান থেকে কীভাবে তার এই সমস্যার সমাধান করে উঠতে পারবে, ইরান কি আসলে যেই এই জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যেই হুমকি দিয়েছে, সেই হরমুজ প্রণালী কি বন্ধ করে দিতে পারবে কি না, সে বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো। এই কারণে এখানে আর আলোচনা করলাম না, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। তাই ভালো থাকবেন সবাই, দেখেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এই নোটিফিকেশন দেখতে পারেন। আসসালামু আলাইকুম।